প্রিয় ছাত্রছাত্রী, এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, বিষয় জানতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো সার্জেন্ট প্ল্যান বা সার্জেন্ট পরিকল্পনা, যেটি 1944 সালে রচিত হয়েছিল বা তার রিপোর্ট প্রকাশ পেয়েছিল। সেই সার্জেন্ট পরিকল্পনা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তার বিষয়বস্তুর ভিডিও আমরা আলোচনা করে নিয়েছি। এর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা বিষয়বস্তুর ভিডিও দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ডেসক্রিপশানে গিয়ে আগে বিষয়বস্তুর ভিডিওটি দেখবে, তারপর এমসিকিউ করবে। তাহলে কি হবে, বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে এমসিকিউ প্রশ্নের উত্তর করাটা অনেক সহজ হয় এবং বিষয়বস্তু ভালো করে বুঝতে পারলে সেই বিষয়বস্তু রিলেটেড যে সমস্ত এমসিকিউ তোমাদের সামনে আমি তুলে ধরবো, তা ছাড়াও তোমরা অন্যান্য এমসিকিউর উত্তরও কিন্তু বিষয়বস্তুর ভিডিওর সাহায্যে তোমরা করতে পারবে। সেই জন্য মনোযোগ সহকারে আগে বিষয়বস্তুর ভিডিওটি দেখে নাও, তারপর তোমরা এমসিকিউর এই ভিডিওটি দেখবে। এবার দেখো, আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সার্জেন্ট প্ল্যান, সার্জেন্ট পরিকল্পনা 1944 সালে যেটি রচনা করা হয়েছিল, তার এমসিকিউ এক্সাম রিলেটেড প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সমিতি কর্তৃক কত সালে সার্জেন্ট রিপোর্টের খসড়া প্রকাশ করেন? অপশান রয়েছে, অপশান এ 1944 খ্রিস্টাব্দে, অপশান বি 1917 খ্রিস্টাব্দে, অপশান সি 1904 খ্রিস্টাব্দে, অপশান ডি 1902 খ্রিস্টাব্দে। তাহলে এর সঠিক উত্তর 1944 খ্রিস্টাব্দে। দেখো এখানে এমসিকিউ আমাদের যে শিরোনামের মধ্যেই সাল উল্লেখ করে দেওয়া আছে, তা সত্ত্বেও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সমিতি কর্তৃক সার্জেন্ট রিপোর্টের খসড়া কিন্তু 1944 সালে প্রকাশিত হয়েছিল। দুয়ের দিকে যে প্রশ্ন, এটা একসঙ্গে একটু জুড়ে গিয়েছে, একটু আলাদা হবে। দুয়ের দিকে যে প্রশ্ন, 1944 সালে কি আইন ইংল্যান্ডের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে? মন্টেগু চেমসফোর্ড আইন, রেগুলেটিং আইন, বাট্টার আইন আর রাওলাট আইন। অর্থাৎ বলছে যে কোন আইন ইংল্যান্ডের শিক্ষাক্ষেত্রে এক ধরনের ব্যাপক পরিবর্তন এনেছিল, সেই আইনটির কথা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ কোন আইন না, আমরা জানি যে 1944 খ্রিস্টাব্দে বাটলার আইন, এই আইনের ফলে ইংল্যান্ডের শিক্ষাক্ষেত্রে কিন্তু একটি ব্যাপক বা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এসেছিল। তো এখানে সেই প্রশ্নের উত্তরটি জানতে চাওয়া হয়েছে। তিনের দিকে যে প্রশ্ন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একখানি প্রশ্ন। সেখানে আমরা দেখতে পাচ্ছি সার্জেন্ট পরিকল্পনা রিপোর্টটি প্রকৃতপক্ষে কী শিরোনামে প্রকাশিত হয়েছিল? সার্জেন্ট পরিকল্পনা রিপোর্টটি প্রকৃতপক্ষে কী শিরোনামে প্রকাশিত হয়েছিল? অপশানগুলো দেখে নাও। অপশান এ, রিপোর্ট অন পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1944, রিপোর্ট অন পোস্ট ওয়ার এডুকেশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া 1994, রিপোর্ট অন পোস্ট ওয়ার এডুকেশনাল প্রোগ্রেস ইন ইন্ডিয়া 1944 আর রিপোর্ট অন এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1944। তাহলে চারটি যে অপশান রয়েছে, চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ, রিপোর্ট অন পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এই শিরোনামে কিন্তু প্রকৃতপক্ষে সার্জেন্ট পরিকল্পনা রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। চারের দিকে যে প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনা শিশু শিক্ষার প্রসারের জন্য নার্সারি বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথা বলেছে, বুনিয়াদী বিদ্যালয় স্থাপিত করার কথা বলেছে, মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার কথা বলেছে। একটা দেখো, শিশু শিক্ষা বলতে কিন্তু এখানে আমরা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথাই বলছি। তাহলে শিশু শিক্ষা বলতে কি বললাম? প্রাক প্রাথমিক শিক্ষা। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু নার্সারি বিদ্যালয় স্থাপন করার কথা কিন্তু বলা হয়েছিল। তাহলে দেখো, বুনিয়াদী বিদ্যালয় অলরেডি স্থাপন হয়েছে, কারণ 1937-এ তার ওয়ার্ধা স্কিম বা বুনিয়াদী বিদ্যালয় যে স্থাপন করা হয়েছে, সেখানে গ্রামের যে সমস্ত শিশু শিক্ষার জন্য বুনিয়াদী বিদ্যালয়কে তার সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু যদি আমরা দেখি যে শহরাঞ্চলে, বিশেষ করে শহরে যে সমস্ত জায়গা, সেখানে কিন্তু স্বতন্ত্র নার্সারি স্কুল স্থাপনের কথা বলা হয়েছিল, আর গ্রামাঞ্চলে শিশু শিক্ষাকে বুনিয়াদী বা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে এই বিষয়টা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পরের যে প্রশ্ন, আমরা 5 নম্বরের যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সার্জেন্ট রিপোর্ট অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে কারা? 3 থেকে 6 বছরের শিশুরা, 2 থেকে 4 বছরের শিশুরা, 4 থেকে 6, 5 থেকে 8। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে কারা? কোন বয়সের ছেলেমেয়েরা? তারা কিন্তু 3 থেকে 6 বছরের শিশুরা, তারাই কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। 6 থেকে যে প্রশ্ন রয়েছে, সার্জেন্ট কমিশনের রিপোর্ট প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কত টাকা ব্যয় হবে ধরা হয়? অর্থাৎ কত টাকা ব্যয় হবে
রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। কি কি? 1,10,40,000 টাকা, 2,18,10,000 টাকা, 3,18,40,000 টাকা, 4,18,40,000 টাকা। তাহলে এইগুলো যে রয়েছে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান সি, 3,18,40,000 টাকা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় হবে। কমিশন কিন্তু তার রিপোর্টে বা পরিকল্পনায় উল্লেখ করা হয়েছিল। 7 থেকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে সেখানে দেখতে পাচ্ছি, কোন কমিটি শিক্ষার্থীদের কর্মসংস্থান সহায়তার জন্য এমপ্লয়মেন্ট ব্যুরো স্থাপনের সুপারিশ করেন? স্যাডলার কমিটি, সার্জেন্ট কমিটি, রামমূর্তি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি। তাহলে এর সঠিক উত্তর কিন্তু সার্জেন্ট কমিটি। 8 দিকে যে প্রশ্নটি রয়েছে, কোন কমিশন উচ্চ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুপারিশ করেন? অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি, সাধারণ শিক্ষার পাশাপাশি শিল্প শিক্ষারও আলাদা ধরনের প্রতিষ্ঠান থাকবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেটা আরও জোরালোভাবে তারা কিন্তু দাবি জানিয়েছিল। কোন কমিশন? বা বলছে সার্জেন্ট কমিশন, স্যাডলার কমিশন, হান্টার কমিশন, মুদালের কমিশন। অর্থাৎ সার্জেন্ট কমিটি বা সার্জেন্ট প্ল্যানে কিন্তু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জোরালো সুপারিশ করা হয়েছিল। তার সঠিক উত্তর সার্জেন্ট কমিশন। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। 9 দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, কোন কমিশন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করে? অপশানগুলো কী কী রয়েছে? মুদালের কমিশন, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, সার্জেন্ট। তাহলে এখানেও কিন্তু একই উত্তর হবে, সার্জেন্ট কমিশন তারা কিন্তু প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন। এবার তোমাদেরকে একটা কথা বলি, মুদালের কমিশন, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, সার্জেন্ট কমিশন নয়, এটা কমিটিও হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই যে পরিকল্পনাতে আমরা দেখতে পাচ্ছি যে এক কথায় আমরা যদি দেখি যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে অনেকটা সহজ মনে হতে পারে। কারণটা কিনা, কারণ মনে হতে পারে যে সার্জেন্ট প্ল্যান থেকে বা সার্জেন্ট পরিকল্পনা বা কমিটি থেকে আমরা যেহেতু পড়ছি, অতএব এই ধরনের প্রশ্নের উত্তর করাটা খুবই সহজ হয়ে যাবে। কারণ বিষয়টা কি না, কি বলা যেতে পারে, যেহেতু এখানে আমরা পড়ছি তার এই উত্তর সার্জেন্ট পরিকল্পনা, কিন্তু যখন আমরা সব পড়ে নেব তখন কিন্তু বিষয়টা আমাদের কাছে একটু ঘোরালো হয়ে যাবে। 10 দিকে যে প্রশ্নটি রয়েছে, সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী যারা নার্সারি বিদ্যালয়ে পাঠদান করবেন তারা হলেন সমাজসেবী, মহিলা ও পুরুষ। তাহলে সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী যারা নার্সারি বিদ্যালয়ে পাঠদান করবেন তারা কিন্তু প্রকৃতপক্ষে মহিলা, প্রশিক্ষণপ্রাপ্তা মহিলার কথাই কিন্তু একেবারে পরিষ্কারভাবে সার্জেন্ট পরিকল্পনাতে বা সার্জেন্ট কমিটিতে বলা হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 11 দিকে যে প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনা শিক্ষার বিভিন্ন স্তর বিবেচনা করে কতগুলি অধ্যায় লিপিবদ্ধ করা হয়েছে? 10টি, 12টি, 11টি, 14টি। তাহলে সার্জেন্ট পরিকল্পনা শিক্ষার বিভিন্ন স্তর অনুযায়ী কিন্তু 12টি অধ্যায়ের কথা লিপিবদ্ধ করা হয়েছে। 12 দিকে যে প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনায় কত বছরের ছেলেমেয়েদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা থাকবে? 12 বছরের জন্য, 10 বছরের, 13 বছর, 14 বছরের। তাহলে বলছে সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী কত বছর ছেলেমেয়েদের জন্য বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা থাকবে? সেটা কিন্তু 14 বছর। 6 থেকে 14 বছর যারা, তারাই কিন্তু অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আওতা পড়বে। এরপরে 13 দিকে যে প্রশ্নটি রয়েছে, সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী শিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলি হবে নিম্ন কারিগরি, টেকনিক্যাল হাই স্কুল, উচ্চ কারিগরি বিভাগ, উপরের সবগুলি। তাহলে এর অপশান কিন্তু উপরের সবগুলি, অর্থাৎ সবগুলিই কিন্তু শিল্প শিক্ষার প্রতিষ্ঠান। এরপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, 14 দিকে যে প্রশ্নটা, সার্জেন্ট পরিকল্পনায় বয়স্কদের শিক্ষার পরিবেশকে আনন্দময় বৈচিত্র্যপূর্ণ করে তোলার জন্য কি কি বা কোন কোন বিষয়ের কথা বা কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? দেখো এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করতে হবে, উন্নত মানের পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে, পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, বিভিন্ন ভাষার গুরুত্ব দিতে হবে। তা কিন্তু নয়। অর্থাৎ যদি আমরা দেখি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে বয়স্ক শিক্ষাকে আনন্দ এবং বৈচিত্র্যপূর্ণ করে তুলতে হবে। কোন কোন বিষয়ে? গ্রামোফোন, রেডিও, নাচ, গান, বাজনা, ছবি, চার্ট, ম্যাজিক লণ্ঠন, চলচ্চিত্র, বিভিন্ন বিষয় যেগুলো তারা দেখবে, শুনবে, বুঝবে, আনন্দ পাবে, সেই সমস্ত উপকরণ ব্যবহার করে তাদের শিক্ষাদানের কথা বলা হয়েছে। 15 থেকে যে প্রশ্নটি রয়েছে, সার্জেন্ট পরিকল্পনায় মাধ্যমিক শিক্ষা স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কী কী? বিশুদ্ধ কলা ও বিজ্ঞান, টেকনিক্যাল এডুকেশন, বিশুদ্ধ কলা ও বিজ্ঞান এবং টেকনিক্যাল এডুকেশন কোনোটাই না। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশান সি, বিশুদ্ধ কলা ও বিজ্ঞান এবং টেকনিক্যাল এডুকেশন, এই দুই ভাগে কিন্তু মাধ্যমিক শিক্ষা স্তরকে ভাগ করা হয়েছে। 16 থেকে যে প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনার মতে উচ্চতর শিক্ষা কত বছর ব্যাপী হবে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। তাহলে সার্জেন্ট পরিকল্পনার মতে উচ্চতর শিক্ষা কিন্তু 3 বছর ব্যাপী হবে। অর্থাৎ কোনোরকমভাবেই কমিশন পরিষ্কারভাবেই কিন্তু বলে দিয়েছিল যে উচ্চতর শিক্ষা 3 বছর কমে কোনো রকম কোনো কিছু ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে দেওয়া উচিত নয়। অর্থাৎ এমন কোনো পড়াশোনা তারা করবে না যেখানে 3 বছরের কম সময়সীমা রয়েছে, বিশ্ববিদ্যালয় সেটাকে অ্যাপ্রুভ করবে।
এরপরে 17 দাগে যে প্রশ্ন রয়েছে তা আমরা এবার দেখব। 17তে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সার্জেন্ট পরিকল্পনা মতে কত শতাংশ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবেন? 14 থেকে 15%, 20 থেকে 21, 15 থেকে 16, 19 থেকে 20। তাহলে কত শতাংশ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবে? পরিষ্কারভাবেই কিন্তু কমিশন এটা নির্দেশ করেছিল, 14 থেকে 15% শিক্ষার্থীরা তারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবে। 18 থেকে যে প্রশ্নটি, সার্জেন্ট পরিকল্পনা মতে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও পরিচালনার জন্য কাকে নিয়োগ করার কথা বলা হয়? যে কেরিয়ার মাস্টার, কেরিয়ার কাউন্সিলর, কেরিয়ার গাইডার, কোনোটিই নয়। তাহলে সার্জেন্ট পরিকল্পনার মতে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা এবং পরামর্শ বা পরিচালনা করার জন্য কিন্তু কেরিয়ার মাস্টার নিয়োগ করার কথা বলা হয়েছিল। অর্থাৎ কি বলা হয়েছিল, যে স্কুল কলেজে বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে কেরিয়ার মাস্টার তারা যুক্ত থাকবেন, তারা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সঠিক নির্দেশনা এবং পরিচালনার কাজে ব্যপ্ত থাকবেন। আমরা 18টি প্রশ্ন আলোচনা করে নিয়েছি। এরপরে আমরা আমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এবার একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, এবার 19 দাগে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কার উদ্যোগে সার্জেন্ট পরিকল্পনা বাস্তবায়িত হয়? অর্থাৎ বলা হয়েছে যে কার উদ্যোগে, এনসিইআরটি, সিএবি, এনসিটি, ডিআইইটি। তাহলে কার উদ্যোগে সার্জেন্ট পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? এটা কিন্তু সিএবিই। অর্থাৎ আমরা শুরুতেই সেখানে আমরা দেখেছিলাম যে কি না, মানে বলা যেতে পারে যে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা তাদের উদ্যোগে বা তারাই কিন্তু এর মূল দায়িত্ব ছিল, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এই পরিকল্পনাটা বা এই যে সার্জেন্ট প্ল্যান বা পরিকল্পনা রচনার ক্ষেত্রে কিন্তু মূল দায়িত্বে ছিলেন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তো সিএবি যেটাকে আমরা বলছি, এদেরই কিন্তু উদ্যোগ বা এদের কিন্তু মূল ভূমিকা কিন্তু এই পরিকল্পনার পেছনে রয়েছে। 20 দিকে যে প্রশ্নটি, কত সালে সার্জেন্ট পরিকল্পনায় গৃহীত হয়? 1945, 46, 44, 47। তাহলে সার্জেন্ট পরিকল্পনায় গৃহীত হয় কিন্তু 1944 খ্রিস্টাব্দে। সার্জেন্ট পরিকল্পনার শিরোনাম কি? দেখো, আমরা একটু আগে সার্জেন্ট পরিকল্পনা সম্পর্কে শিরোনাম আমরা ইংরেজিতে পড়েছি, কোশ্চেন 3-এর দিকে যে প্রশ্ন ছিল। এবার যদি বাংলাতে প্রশ্ন আসে, বাংলাতে যদি তার কি বলা যেতে পারে বঙ্গানুবাদ করে যদি তোমাদের সামনে প্রশ্নটি উপস্থাপন করা হয়, তখন আমাদের কি হবে? সার্জেন্ট পরিকল্পনার শিরোনাম কী ছিল? যুদ্ধোত্তর ভারতের শিক্ষাউন্নতি, সবার জন্য শিক্ষা, শিক্ষায় সকলের সমান অধিকার, যুদ্ধোত্তর ভারতের শিক্ষার পর্যালোচনা। এর সঠিক উত্তর কিন্তু যুদ্ধোত্তর ভারতের শিক্ষার উন্নতি। এরপরে 22-এর দিকে, এই প্রস্তাবে শিক্ষাক্ষেত্রে কত বছরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল? 50 বছর, 14 বছর, 30 বছর, 40 বছর। তাহলে এই স্কিমে বা এই প্রস্তাবে শিক্ষাক্ষেত্রে কিন্তু 40 বছর সময়সীমা, এই বৃহৎ সময়সীমা কিন্তু নির্ধারণ করা হয়েছিল। 23-এর দিকে যে প্রশ্নটি রয়েছে, এই স্কিমের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কত বছরের শিশুদের জন্য? 5 থেকে 10, 6 থেকে 11, 4 থেকে 9, 5 থেকে 14। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে। প্রাথমিক শিক্ষার ব্যবস্থা কিন্তু 6 থেকে 14, এটা একটু ঠিক করে তোমরা এই করে নেবে। তাহলে 5 থেকে 10, 6 থেকে 14, 4 থেকে 9, 5 থেকে 12। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে 6 থেকে 14। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, পরের যে প্রশ্নটি রয়েছে 24-এর দাগে, উচ্চ মাধ্যমিক শিক্ষা কাদের জন্য নির্দিষ্ট হবে? যারা মাধ্যমিক উত্তীর্ণ হবে, যারা মাধ্যমিক উত্তীর্ণ হবে না কিন্তু কারিগরি শিক্ষা লাভ করতে চাইবে, যারা উচ্চ শিক্ষা লাভে ইচ্ছুক প্রত্যেকেই, তা কিন্তু নয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা কিন্তু যারা উচ্চ শিক্ষা লাভে ইচ্ছুক তাদের জন্যই কিন্তু নির্দিষ্ট ছিল। এরপরে 25-এর দিকে যে প্রশ্ন, যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হবে না তাদের জন্য কি শিক্ষা থাকবে? জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, ইন্টারমিডিয়েট আর সিনিয়র। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশান বি, সিনিয়র বেসিক, এটাই কিন্তু তাদের জন্য শিক্ষা বরাদ্দ ছিল। এরপরে আমরা পরের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সার্জেন্ট পরিকল্পনা মতে মাধ্যমিক স্তরের শিক্ষার মাধ্যম হবে বাংলা, হিন্দি, ইংরেজি, মাতৃভাষা। তাহলে সার্জেন্ট পরিকল্পনা মাধ্যমিক স্তরে কিন্তু শিক্ষার মাধ্যম হিসাবে কিন্তু বাংলা, অর্থাৎ বাংলার থেকেও আমরা বলবো মাতৃভাষার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ কি বলা যেতে পারে যে মাতৃভাষা অপশান ডি এর সঠিক উত্তর। 27-এর দিকে যে প্রশ্ন, উচ্চশিক্ষায় গুণগত মান উন্নয়ন এবং সর্বভারতীয় সংহতির জন্য থাকবে লোকাল বোর্ড, ইউজিসি, কলেজ বোর্ড আর এনসিইআরটি। তাহলে কমিশন বা প্ল্যান আমরা যদি বলি যে সার্জেন্ট প্ল্যানে কিন্তু পরিষ্কারভাবে একটি বিষয়ের উল্লেখ করা ছিল, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাজ বা শিক্ষার মধ্যে সমন্বয় রক্ষার জন্য যে ইংল্যান্ডে যে ইউনিভার্সিটি জ্ঞান কমিটি রয়েছে তার অনুকরণেই ভারতবর্ষে একটি সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার কথা কিন্তু বলা হয়েছিল। সেই জন্য ইউজিসি, ইউনিভার্সিটি জ্ঞান কমিটি, এরই কিন্তু আন্ডারে বা এদেরই জন্যই বা এরাই কিন্তু এই বিষয়টি দেখভাল করবে, যার উদ্দেশ্য কী হবে? উচ্চশিক্ষায় গুণগত মান উন্নয়ন এবং সর্বভারতীয় স্তরে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির মধ্যে সমন্বয় রক্ষা। 28-এর দিকে যে প্রশ্নটি বলছে, ইট ইজ দ্য ফার্স্ট কম্প্রিহেন্সিভ স্কিম অব দ্য ন্যাশনাল এডুকেশন। সার্জেন্ট রিপোর্টের ব্যাপক তাৎপর্য সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? বলছে কেজি সাইয়েদ্দিন, লর্ড উইলিয়াম হান্টার, ডব্লিউ.এফ রাইস আর জাস্টিস জি.সি. রানকিন। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চারটে যে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? কেজি
সাইয়েদ্দিন, এরাই কিন্তু বা ইনিই কিন্তু এই ধরনের একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ইট ইজ দ্য ফার্স্ট কম্প্রিহেনসিভ স্কিম অফ ন্যাশনাল এডুকেশন। তাহলে এই 28টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি যথেষ্ট উপকারে আসবে, কারণ পরীক্ষার জন্য যে কোনো ধরনের প্রিপারেশান আমাদের কিন্তু কোনো অংশেই ব্যর্থ হয় না। 28টি এমসিকিউ তোমরা ভালো করে আলোচনা করো, বিভিন্ন রকম বিষয় নিয়ে তোমরা বিষয়বস্তুগত সেটা নিয়ে আলোচনা করতে পারো। কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আরেকটি বিষয় আমি তোমাদের সামনে বলবো, বারে বারে একটি কথা তোমাদেরকে বলছি যে দেখো, বিভিন্ন রকম বিষয় যখনই তোমাদের সামনে উঠে আসবে সেটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সত্য অংশে পৌঁছতে পারবো। এই ভিডিওতে আমি যে যে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো অনেক পরিশ্রম করে, অনেক খেটে এগুলো রেডি করছি। যদি কোনো ত্রুটি থেকে থাকে, থাকতেই পারে, কারণ এত কিছু বিষয় নতুন করে তৈরি করা, তার ভিতরে ত্রুটি থাকতেই পারে। যদি তোমরা সেই সমস্ত বিষয়গুলো তোমাদের নজরে আসে যেগুলো আমার নজরে এড়িয়ে যাচ্ছে, বা কোনো কারণে হয়তো ভুলবশত উচ্চারণ করা হয়ে যাচ্ছে, বা সেই বিষয়গুলোকে উত্তরগুলো অন্যরকমভাবে হয়ে যাচ্ছে, এরকম ধরনের যদি কোনো, আমি আমার তরফ থেকে 100% নিখুঁত করার চেষ্টা করছি। যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে। এখানে কোনো কিছু পাণ্ডিত্য জাহির করার বিষয়টি নয়, সেখানে কিন্তু আমরা একে অপরের অন্যান্য বা বিষয়গুলো যেগুলো সমস্যা থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তী একটা নতুন ভিডিওতে আমার কথা শুনতে পাবে, তোমাদের বিষয়বস্তু আর উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়ো।